এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। সন্ধ্যা 7টা সবাই রেডি হচ্ছে অয়ন্তীর হলুদ অনুষ্ঠানের জন্য। এই অনুষ্ঠানের থিম করা আছে ড্রেস আপ নিয়ে। ছেলেরা পরেছে নেভি ব্লু কালারের পাঞ্জাবি সাথে ব্ল্যাক পাজামা, আর মেয়েরা পরেছে সাদা জর্জেট লেহেঙ্গা সাথে ফুলের গহনা। শুধু অয়ন্তী পরেছে হলুদ লেহেঙ্গা আর সাথে পুঁতির অর্নামেন্টস। হলুদের অনুষ্ঠান হবে বাড়ির ছাদে। সেখানে পাশাপাশি দুটো স্টেজ করা হয়েছে, একটা হলুদের স্টেজ আর একটা ডান্স ফ্লোর, যেটা একটু বড়। সবাই এক এক করে বাড়ির ছাদে উঠেছে। আদ্ররা সবাই ছাদে ছিল। শর্মায়া এসে বলা, এই ভাইয়া। বল, ডলকে ঠিকমতো রেডি করেছিস তো? তার কথাই তো বলছি। কেন, কি হয়েছে ওর? আরে ওকে সবার মতোই সাজিয়ে দিলাম, কিন্তু ও গিয়ে রুমে বসে আছে, বলছে নাকি ও আসবে না। কি? তুই যা না একটু, ওকে নিয়ে আয়। আচ্ছা তোরা থাক, আমি দেখছি ওর আবার কি হলো কে জানে। বলে নিচে গেল। সানির রুমের সামনে এসে দেখলো সানির রুমের দরজা ভিজিয়ে রেখেছে। আদ্র দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দেখলো সানি উল্টো ঘুরে জানালার সামনে দাঁড়িয়ে আছে। আদ্র পুরোই ঘায়াল সানিকে এই রূপে দেখে। সাদা লেহেঙ্গায় একদম সাদা পরি লাগছে। জানালা দিয়ে বাতাস বইছে, যার দরুন সানির খোলা চুলগুলো উড়ছে, সাথে জানালার দুপাশের পর্দাগুলো সমান তালে দোল খাচ্ছে। এই যেন ওয়েদারটাকে আদ্রের পুতুলের সাথে মিলিয়ে তৈরি করেছে। আদ্র এক ঘোরের মধ্যে হারাতে লাগলো। মুহূর্তটাকে নিজের কাছে বন্দি রাখার জন্য হাতে থাকা ফোনটা দিয়ে কয়েকটা ছবি তুলে নিল তার পুতুলের। আবার ফোন রেখে বুকে দুহাত ভাঁজ করে সানিকে দেখতে লাগলো আদ্র। এদিকে দরজা খোলার আওয়াজ পেয়ে সানি ওদিক ফিরেছিল, কিন্তু অনেকক্ষণ হলো কারোর আওয়াজ পাচ্ছে না সানি। তাই কাপা কাপা কঞ্চে পড়ল। কে? আদ্রের ঘোর ভাঙলো। সে অপ্রস্তুত হয়ে পড়ল। না, হ্যাঁ আমি। আপনি এখন এখানে? তুমি ওখানে কেন যাচ্ছ না ডল? কি হলো তোমার? এমনি এমনি কিছু হয়নি তো, আমার ইচ্ছে করছে না। বললেই হলো। আর তুমি ওদিক ফিরে আছো কেন? বলেই সানির কাছাকাছি এসে দাঁড়ালো। এমনি না। দেখি এদিকে ফেরো। না। কেন, কি সমস্যা তোমার? আমাকে বলো, কোনো প্রবলেম? এমনি। দেখি কি হয়েছে। বলে আদ্র জোর করে সানিকে নিজের দিকে ঘোরালো। লজ্জায় প্লাস ভয়ে সানির চোখ খিচে বন্ধ করে ফেললো। তা দেখে আদ্র কুচকে ভাবল, ব্লাশ করছে, বাট কেন? আমার দিকে তাকাতে ওকে ব্লাশ করার কি আছে? এভাবে কেন আছো ডল? কি হলো বলো? আর যেতে চাইছো না কেন? আমি এই অবস্থায় যাব না ওখানে। কোন অবস্থার কথা বলছো তুমি? আমি তো বুঝতে পারছি না। না না, কিছু না। বলবে নাকি আমি তোমাকে জোর করে নিয়ে যাব? না না, আমি যাব না। তাহলে বলো কি প্রবলেম হচ্ছে? সানি এবার কাপা কাপা হাতে তার নিজের কোমরের দিকে ইশারা করল। তার ইশারা অনুযায়ী আদ্র সেদিকে তাকাতে বুঝতে পারলো যে সানি এভাবে কোমর দেখাতে চায় না, তাই যেতে লজ্জা পাচ্ছে। কিন্তু সেটা তো পরের কথা। এই মুহূর্তে আদ্রের একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে ফেলতে ইচ্ছে করছে, যেটা হয়তো উচিত না, কিন্তু তার অবচেতন মন তা শুনতে নারাজ। আদ্র এক ঝটকায় নিজের চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। কিছুক্ষণ এমন করার পর নিজেকে একটু সামলে চোখ খুলে দেখলো সানি এখনো আগের মতোই চোখ খিচে দাঁড়িয়ে আছে। আরে এবার তো চোখ খুলো। সানি আস্তে আস্তে চোখ খুললো। দেখলো আদ্র তার মুখের দিকেই তাকিয়ে আছে। আমি এভাবে যাব না। আমি এখন যা যা বলবো তুমি তাই তাই করবে, ওকে? কি করব? আদ্র এবার সানিকে আস্তে করে বলতে লাগলো কি করবে সে। আদ্রের কথা মতো সানি এখন মোটামুটি লেহেঙ্গার ওড়না ঠিক করে পড়েছে। এবার ঠিক আছে? এবার যাওয়া যাক। বলছিলাম যে না গেলে হয় না। ডল, তুমি আবার ওসব ভাবতে শুরু করলে? বাদ দাও না ওসব বাজে চিন্তা, আমি আছি তো। চলো। বলেই সানির হাত ধরে হাঁটতে গিয়ে আবারও থেমে গেল। তোমার হাতের ব্যান্ডেজ কোথায়?
খুলে ফেলেছি, আসলে শাওয়ার নেওয়ার সময় ভিজে গিয়েছিল তাই। ও আচ্ছা, ভালো করেছো। ভেজাটা হাতে থাকলে আরো ইনফেকশন হতো। এখন হাতে জ্বালা করছে? না, ঠিক আছে। আদ্র এবার সানির হাত ধরে হাঁটা শুরু করলো। সিঁড়ির কাছে আসতে আদ্র অনেক সাবধানে সানিকে ধরে উপরে উঠালো। এতক্ষণে অনুষ্ঠান জমজমাট। অয়ন্তী খেয়ে সবাই হলুদ লাগাচ্ছে। আদ্র সানিকে নিয়ে সেখানেই গেল। প্রায় সবার হলুদ লাগানো শেষ। আদ্র সানিকে অয়ন্তীর পাশে বসালো। তারা দুজনেই অয়ন্তীকে হলুদ লাগিয়ে দিল। এরপর উঠে যেতে নিলেই অয়ন্তী সানির হাত ধরে বলল, আমার সাথে বস না পিচ্ছি। আচ্ছা ডল, তুমি বসো, আমি আছি এখানেই। আচ্ছা। আদ্র চলে গেল। কিছুক্ষণ পরেই সাইমন পাশের বড় স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে বলা, সম্মানিত মান্যগণ্য মাথা শূন্য বড়লোকগণ, এতক্ষণে আমাদের আয়ন্তী রানীর গায়ে হলুদ টাচ করানো হয়ে গেছে। সো আমরা এখন শুরু করতে যাচ্ছি একটু মশলাদার জমজমাট নাচ গান। সো গাইস, আর ইউ রেডি ফর দিস? সবাই একসঙ্গে বলা, ইয়েস। সবার প্রথমে আমাদের নাচ দিয়ে মুগ্ধ করতে আসছে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি কে বলুন তো? আয় আয় আয়, আয়ন্তী আসছে। সবাই হাততালি দিয়ে উঠল। অয়ন্তী গিয়ে পারাম সুন্দরী গানে নাচল। নাচ শেষে সবাই হাততালি দিয়ে উঠল। এবার সাইমন আবার বলল, এবার আমরা শুরু করতে যাচ্ছি একটা গেম, যে গেমে অংশ নিতে যাচ্ছে এখানে থাকা সকলেই। তো সবাই কি জানতে চাও এই গেমটা কি? তো চলো আমরা শুনি এই গেমটা কি। তো আমাদের এই গেম সম্পর্কে বলবে আমাদের একমাত্র পেতনি সাতচুন্নি বোন শারমায়া। এবার শারমায়া মঞ্চে উঠল। সাইমনের পিঠে একটা চাটি মারল। তারপর মাইক্রোফোন হাতে নিয়ে বলল, তো গাইস, আমাদের গেমের রুলস হলো ছেলেদের এক পাশে এবং মেয়েরা থাকবে আরেক পাশে। আমাদের কাছে অনেকগুলো ভাঁজ করা চিরকুট আছে যাতে লেখা আছে অনেক গানের নাম। আর এক একজন করে এখানে এসে একটা করে চিরকুট তুলবে, আর যেই গানের নাম আসবে সেই গানটা গাইতে হবে, আর না হয় সেই গানের সাথে নাচতে হবে। আরেকটা কথা হলো, সে চাইলে অপর পক্ষ থেকে একজন পার্টনারও নিতে পারে। সবাই রাজি তো? সবাই বলল, ইয়েস। তো কথা আছে, যেখানে লেডিস সেখানেই লেডিস ফার্স্ট। তো এখনও আমাদের গেম লেডিস দিয়ে শুরু হবে। তো সবার আগে আসবে আমাদের সবার ছোটর থেকেও ছোট বর্ণা। সবাই হাততালি দিয়ে উঠল। পূর্ণা হাসি মুখে স্টেজে উঠল। সে চিরকুট তুলতে দেখলো তার চিরকুটে লেখা আছে নাচ মেরি রানী। সবাইকে কার্ড দেখালো সে। এরপরই সেই গানের সাথে মোটামুটি সুন্দর করেই নাচল। নাচ শেষে সবাই হাততালি দিয়ে উঠল। সাইমন বলে উঠল, এবার আসতে চলেছে আমার বোনের একমাত্র বোন, আমার চাচার ঘরের অন্ন ধ্বংসকারী রুষা। সাইমনের বাচ্চা, তোকে আমি পরে দেখে নেব। রুষা এবার স্টেজে উঠল। তার চিরকুটে লেখা আছে পরে না চোখের পলক। রুষা ছেলেদের দিকে তাকিয়ে বলল, বিহান জি, প্লিজ কাম। আহারে, তুমি আর কেউরে পাইলা না? আরে ডাকন লাগছে কেন? না ডাকলে কি হইতো চাই হুনি? নিজে একলা একলা হতো নাচতে হাইতা। বিহানের মুখে খাস নোয়াখালীর ভাষা শুনে অনেকেই হেসে দিল, সাথে রুষা, কারণ ও জানে বিহান এসব মজা করেই করছে। বিহানের পাশেই ছিল আজরা। সে বিহানের কানে ফিসফিসিয়ে বলে, যা ইয়ার যা। ইস, গানটার সাথে ওয়েদারটা মিলছে না। সো স্যাড, বাট নো টেনশন দোস্ত। লাভারের সাথে নাচতে গেলে এমনি ওয়েদার ক্রিয়েট হয়ে যায়। শালা, তুইও খাওয়াচ্ছিস? আসছি, দেখবো তুই কি করিস। আশা করি সব মেয়েরাই তোকে পার্টনার হিসাবে চাইবে। বলে বিহান এক চোখ টিপে উঠে স্টেজে গেল। এরপর রুষার সাথে নাচলো নানা ভঙ্গিতে। নাচ শেষ হলে সবাই আবার হাততালি দিয়ে উঠল। সাইমন বলল, এবার আসতে চলেছে আমার বোনের একমাত্র বোন, আমার চাচার দুরু। এবার পালা এমন একজনের যে এখানে আমাদের মধ্যে থাকলেও তার মাইন্ড কিন্তু এখানে নেই। তার মাইন্ড আটকে আছে আমাদের রায়াতমণির উপর। তার কথা মতো সবাই রায়াতের দিকে তাকালো। সবাই দেখলো সানি রায়াতকে কোলে নিয়ে নানা রকম দুষ্টুমি করছে। তার কোনো হুঁশ নেই যে তার নাম অ্যানাউন্স করা হয়েছে। সানির এমন কাণ্ডে আজ ফিক করেই হেসে দিলাম। এটা ভেবে যে কি মাসুম মেয়েটা একটা বাচ্চার সাথে এমনভাবে মিশে গেছে যে তার অন্যদিকে কোনো খবরই নেই। সাইমন আবারও
বলল এবার। পিচ্ছি। কিন্তু সানির কোনো হেলদোল নেই। এবার শর্মা মাইক্রোফোন হাতেই তাকে ডেকে উঠল। সানি, এবার সানি কোনো হেলদোল নেই। রেশমি সানির পাশেই বসেছিল। রেশমি সানির কাঁধে হালকা ধাক্কা দিতে সানি তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কিছু বলবে আপু? রেশমি এবার সানিকে চোখের ইশারায় সামনের দিকে তাকাতে বলল। তার কথা মতো সানি সামনে তাকাতে দেখলো সবাই তার দিকে কেমন অদ্ভুত হাসি নিয়ে তাকিয়ে আছে। তা দেখে সানি অবাক হয়ে গেল। আপু সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমি কি কোনো ভুল করেছি? পিচ্ছি আপুকে নয়, আমার সাথে কথা বলো। বলি এবার তো তোর পালা আসলো, তো চলে আয় স্টেজে। আমি হ্যাঁ তুই আয়। সানি এবার অপ্রস্তুত হয়ে আদ্রের দিকে তাকাতে দেখলো আদ্র তাকে চোখের ইশারায় আশ্বস্ত করে যেতে বলেছে। অনেক কিছু ভেবে সানি আস্তে আস্তে স্টেজে উঠল। তারপর কাপা কাপা হাতে চিরকুট তুলে যা দেখলো তা দেখে সানির মাথায় হাত। চিরকুটের হাতে সে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে পিচ্ছি? দেখো সবাইকে। পিচ্ছি নাচতে না পারলে গিয়ে দে, ইজিলি তো। সানি এবার কাপা কাপা হাতে সবাইকে চিরকুট দেখালো। সবাই দেখলো চিরকুটে লেখা আছে, সোনা কিতনা সোনা হ্যাঁ। আরে এই গান তো গাওয়াই সম্ভব না, তোকে তো নাচতেই হবে। সানি রুষার দিকে তাকাতেই দেখলো সে তাকে আশ্বস্ত করছে। সানি মাথা নেড়ে রুষাকে বোঝালো সে পারবে না। তা আদ্রের চোখ এড়ালো না। আদ্র সাইমনকে ইশারায় ডাক দিল। সাইমন যেতেই আদ্র তাকে কানে কানে কিছু একটা বলল। তারপর সাইমন গিয়ে গান প্লে করলো। গানটা শুনেই সবাই অবাক, কারণ গানটা মেল ভার্সনে বাজিয়েছে। শারমায়া আস্তে করে স্টেজ থেকে নেমে এলো। সানি ভাবতে লাগলো, গানও প্লে হয়ে গেছে, কিন্তু আমি নাচবো কিভাবে? এসব ভাবনার মাঝে সানি শুনতে পেল সবাই হাততালি দিচ্ছে আর চিল্লাচ্ছে, যেন কোনো সেলিব্রিটি স্টেজে উঠছে। তা শুনে সানি অবাক হয়ে সামনে তাকালো। তখনই কেউ একজন পেছন থেকে বাদিক থেকে সানির কোমর জড়িয়ে ধরল আর তার ডান হাত দিয়ে সানির ডান হাত আঁকড়ে ধরল। সানি চমকে মাথা উঁচু করে পেছনে দিকে ফিরল। দেখলো এটা আর কেউ নয়, তার পচা লোকটা। হ্যাঁ, এটা আদ্রই। আদ্র গানের তালে তালে নিজেও নাচছে আর সানিকেও নাচাচ্ছে নিজের দ্বারা। সানি অবাক চোখে তাকিয়ে আছে আদ্রের দিকে। তা দেখে আদ্র মুচকি এসে ফিসফিসিয়ে বলল, কি দেখছো? সবাই দেখছে তো তোমাকে, একটু হাসো। আর পুরোটা সময় কি আমি তোমাকে এভাবে ধরে ধরে নাচাবো? নিজে নাচবে না? অবশ্য তুমি চাইলে সারা জীবন আমি তোমাকে এভাবে নাচাতে পারি। এদিকে সানির অবস্থা নাজেহাল, কারণ আদ্র সচরাচর তার এত কাছে আসে না আর না এমনভাবে টাচ করে। তাই সানির এক অজানা অনুভূতি হচ্ছে, যার সাথে সে নিজেও পরিচিত না। এমন কেন হচ্ছে আমার? এর আগে তো কখনো এমনটা হয়নি। সানির ভাবনার মাঝে আদ্র তাকে নিয়ে নানান ভঙ্গিতে নাচতে লাগলো। কখনো তাকে নিজের দিকে ঘোরাচ্ছে, কখনো দূরে ঠেলে আবার নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। এভাবেই আদ্র তার নাচ শেষ করলো। সানিকে নিয়ে নাচ শেষ হতে সবাই হাততালি দিয়ে উঠল। আদ্র সানিকে নিয়ে নেমে তাকে নিজের জায়গায় দিয়ে এলো। এরপর আদ্র আবার আগের জায়গায় বসলো। পাশ থেকে বিহান এখনো গোড়ের মধ্যে আছে। সে ওইভাবে থেকেই বলল, ইয়ার এটা কি সত্যি ছিল? তুই স্ব ইচ্ছেই কোনো মেয়ের সাথে নাচলি? মুখ বন্ধ কর শালা, মশা ঢুকে যাবে। বলে বিহানের গালে একটা চাটি মারল আদ্র। বিহান এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, কেসটা কি বলতে আর কি চলছে শুনি? আর কি ওই মেয়েটা? আরে আমি জানি, এমনি হেল্প করলাম। বিহান জানে আদ্রকে জোর করেও লাভ নেই, সে কিছুই বলবে না। তাই সে আর কথা না বাড়িয়ে গেমে মনোযোগ দিল। আস্তে আস্তে অনেকেরই অংশ শেষ হলো। শেষ হতেই সাইমন বলল, যেই ছেলেরা কোনো পার্টনার পাননি বা কোনো মেয়ে তাদের পার্টনার হিসাবে সিলেক্ট করেননি, তাদের জন্য এক বালতি সমবেদনা। তবে চিন্তা নেই বন্ধুগণ, আমাদের জন্য অনেক সুন্দর গান আছে। শুনবেন নাকি একবার? হ্যাঁ হ্যাঁ শুনতে চাই। ওকে। সিঙ্গেল আছি, ভালোই আছি, বিন্দাস জীবন ভাই, ভালোবাসা নামক পেরা এই জীবনে নাই। সাইমনের এমন আজব ভঙ্গি গান শুনে সবাই হেসে দিল। এভাবেই চলতে লাগলো তাদের আনন্দ। অনুষ্ঠান শেষে যে যার রুমে চলে গেল ঘুমাতে, কারণ কাল আবার বিয়েতে অনেক পরিশ্রম আছে সবার।
পরদিন সকাল গড়িয়ে বিকেল হলো। অয়ন্তীকে পার্লার থেকে লোক এসে সাজাচ্ছে, তার সাথে সাথে বাকি মেয়েরাও সাজছে। এদিকে রুষা আর শারমায়া পড়লো টেনশনে, কারণ তারা সানির জন্য কিচ্ছুই কেনেনি। বিয়ে উপলক্ষে যা কিনেছে সব আদ্রই কিনেছে, আর এখনই আদ্রকেই পাওয়া যাচ্ছে না। কোথায় যে গেল সে? আর এই নিয়ে সানির কোনো হেলদোল নেই। সে রায়াতকে নিয়ে মজা করতে ব্যস্ত। অনেকক্ষণ পরে আদ্র একটা প্যাকেট হাতে নিয়ে তাদের কাছে এলো। রুষাকে বলল, ডলকে এই শাড়িটা পরিয়ে দিবি, আর অর্নামেন্টসও আছে। আচ্ছা। বলেই চলে গেল সানিকে রেডি করতে। অনেক কষ্টে রুষা সানিকে শাড়ি পরিয়েছে। আদ্রের কেনা লাল কাতান সানির সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। জোর করে রেডি করালো সানিকে, এরপর সবার সাথে নিয়ে গেল বাড়ির বাইরে যেখানে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। আদ্র আছে সেখানে। সানি গিয়ে এক কোনায় দাঁড়িয়ে সব কিছু দেখতে লাগলো। তখনই কোথা থেকে জিমান এসে পড়ল। হেই গার্ল, হাই। সানি কিছুটা ভয় পেল এমন অচেনা পুরুষের সাথে কথা বলতে, তবুও সে সৌজন্যমূলক হাসি দিল। আই এম জিমান, ইউ? আমি সানি। এরই মধ্যে জিমানের পাশে তার কয়েকজন ফ্রেন্ড এসে দাঁড়ালো। সানি, ইউ মেন সানি লিওন? কি? এটা কি? কেন জানো না? ঝগড়া তো ভালোই জানো। সানি লিওনকে সেটা জানো না? কে আপনারা? আমার সাথে কি দরকার? তখনই বিহান জিমানকে ডাক দিল। ও জিমান একটু বিরক্ত হলো এই মুহূর্তে। এখন বেঁচে গেলে মিস সানি লিওন, তোমায় পরে দেখে নিচ্ছি। এই চল তো, বিহান কেন ডাকছে দেখি। বলে ওরা চলে গেল। সানি তাদের দিকে আজব চাহনি দিয়ে তাকিয়ে আছে, কারণ এদের কাজ সানির মাথায় ঢুকছে না। বরপক্ষ চলে এসেছে, সবাই গেটে গেলেও যায়নি সানি, কারণ সে চায় না আবারও এই বিয়ে তার সাথে কারোর ঝগড়া হোক। সানির এই ব্যাপারটা আদ্রের চোখ এড়ালো না। আদ্ররা সবাই মিলে সানিকে অনেক বুঝিয়েছে যাওয়ার জন্য, কিন্তু এই ব্যাপারে কেউ সানিকে রাজি করাতে পারেনি। কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে গেছে। সানি আর বন্যা বসে আছে দূরের দুটো চেয়ারে। বন্যা বসে বসে স্প্রাইট খাচ্ছে, আর সানি তাকিয়ে আছে বিয়ের দিকে। একটু পরে তাদের কাছে একটা ছেলে এলো। এটাও আদ্রের এক ফ্রেন্ড, যে তখন জিমানের সাথে ছিল। এই যে মিস সানি লিওন। দেখুন, আমি কোনো লিওন না, শুধু সানি। সে যাই হোক, তোমাকে ডাকছে। কে? ওই যে তোমার ওই আপু, হ্যাঁ, রুষা ডাকছে তোমাকে। বলেছে স্টোর রুমে যেতে। রুষা আপু এখন ডাকছে? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। বলে সিমন চলে গেল। মুখে রইল তার বাঁকা হাসি। সানিও এগিয়ে গেল স্টোর রুমের দিকে। এইদিকে তো তেমন মানুষ নেই বলেই চলে, সবাই বিয়ের ওই দিকে ব্যস্ত। রুষা আপু আমাকে এখানে কেন ডাকলো ভাবছে সানি, কিন্তু কোনো উত্তর পেল না। তাই মুখে হালকা স্বস্তি হাসি এনে বলল। কারোর কোনো আওয়াজ নেই। সানি আরেকটু ভেতরে ঢুকলো। রুমে একটা মাত্র লাইট জ্বলছে। নির্জন রুমটাই কেমন যেন একটা অন্যরকম লাগছে সানির, সাথে ভয়ও করছে একটু একটু। নিজেকে কোনো মতে সামলে বলা, রুষা আপু তুমি কোথায়? আমাকে ডেকেছিলে? ডেকেছি তো বটেই, তবে রুষা নয়, আমি। পেছন থেকে পৌরশালী কণ্ঠ পেয়ে সানি পেছনে ঘুরে তাকায়। এ কি? এরা তো তারাই তখন যারা সানির সাথে বাজেভাবে কথা বলেছিল। এরা আমাকে কেন এনেছে এখানে? এখন কি করব আমি? অন্যদিকে আজও বিয়ের ওখানে কাজে ব্যস্ত থাকায় সানির সাথে তেমন একটা থাকতে পারেনি। এখন একটু ফ্রি সে, তাই আর কাল বিলম্ব না করে খুঁজতে লাগলো সানিকে। কিন্তু সানি কোথায়? আশেপাশে তো দেখছে না। আদ্র বন্যার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বন্যা, ডল কোথায়? সানিপুকে রুসাপু ডেকেছে, তাই তার কাছে গিয়েছে। ও আচ্ছা, থ্যাঙ্কস। বলে আদ্র বিয়ের ওখানে চলে এলো। এটা ভেবে যে তার ডল রুষার সাথে সেফ আছে, কিন্তু এ কি, রুষা তো এখানেই, তার সাথে তো সানি নেই। আদ্র গিয়ে রুষাকে বলল, এই রুষা। হ্যাঁ বল ভাই, কিছু লাগবে? না, ডল কোথায়? অনেকক্ষণ দেখছি না। বন্যা বললো তুই ডেকেছিস, এখন কোথায় গেল? হোয়াট? আমি পিচ্ছিকে ডেকেছি? কই, আমি তো ডাকিনি। কি? তাহলে বন্যা যে বললো? আরে তুই টেনশন নিস না, আছে দেখ আশেপাশে। দেখছি। রুষাও বলল। আদ্রের কেমন জানি চিন্তা হলো। তখন ওখানেই বন্যা এলো। রুসাপু তুমি এখানে দেখো, ভাইয়া অনেকক্ষণ সানিপুকে খুঁজছে। সানিপু কোথায়? আরে পিচ্ছিকে তো আমিও খুঁজতেছি।
সে কি, একটু আগেই তো তোমার সাথেই ছিল। কই না তো, আমার সাথে কেন? ও তো তোর সাথে ছিল। হ্যাঁ, আমার সাথেই ছিল, তারপরেই তো তুমি তাকে ডেকেছো। বন্যা, রুষা বলছে ও ডাকেনি ডলকে, তুমি বলেছো ডেকেছে। মানে কি রুসাপু, কিছুক্ষণ আগেই তুমি একটা ছেলেকে পাঠাওনি সানিয়া আপুকে স্টোর রুমে যেতে বলতে? হোয়াট? আমি কেন কোনো ছেলেকে পাঠাবো? আমি চাইলে নিজেই তো ওকে ডেকে নিতাম। তার মানে কেউ মিথ্যা বলেছে। ভাইয়া, আমার এবার চিন্তা হচ্ছে, সানিপুর ঠিক আছে তো? হ্যাঁ রে ভাইয়া, ওকে আমাদের খোঁজা দরকার। আদ্রের মাথা কাজ করছে না। সে কি তবে হারিয়ে ফেলো তার পুতুলটাকে? আজও কেমন যেন অস্থির হয়ে উঠেছে। বন্যা, কোথায় যেতে বললো ছেলেটা? স্টোর রুমে। ওকে বলি আদ্র ছুটল স্টোর রুমের দিকে। এদিকে সানির সামনে দাঁড়িয়ে আছে জিমান, সিমন ও তাদের ফ্রেন্ডস গ্রুপ। সবার মুখে এক রহস্যময় হাসে। আপনারা আমাকে এখানে কেন রেখেছেন? আরে আরে, এতটুকুতেই তুতলাচ্ছ মিস সানি লিওন? আমি বাইরে যাব। তা তো যাবেই, তবে তার আগে আমাদের কাজ হাসিল হবে। খুব শখ না আমাদের ফ্রেন্ডের সাথে ঝগড়া করার? এইবার দেখবে মিস সানি লিওন যে এই জিমানের ফ্রেন্ডের সাথে ঝগড়া করার ফল কি হতে পারে। এইসব বলে জিমানটা এক পা করে সানির দিকে এগোতেই লাগলো, আর সানি পিছতেই লাগলো। ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে। কি হবে এখন তার সাথে? কি করবে এবার সে? আপনি এভাবে এগোচ্ছেন কেন? আমাকে যেতে দিন। সানি ভয়ে কেঁদে দেওয়ার পালা, প্রায় কেঁদেই দিয়েছে। পেছতে পেছতে একসময় সানি দেওয়ালের সাথে লেগে গেল। প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে সে। কি করবে এবার সে? জিমান এসে তার সামনে এসে দাঁড়িয়েছে, যার কারণে সানির পালাবার পথ বন্ধ। চিৎকার করেও লাভ নেই, কারণ বিয়ে বাড়ির শোর বলে তার চিৎকার কেউ শুনবে না। তো মিস সানি লিওন, চলো, তোমার খুব ঝগড়া করার ইচ্ছে, তোমাকে অন্যরকম ঝগড়া দেখাবো, একদম হাতে কলমে, কি বলো? বলেই তারা সবাই হাসতে লাগলো। আমাকে ছেড়ে দিন প্লিজ। কি করেছি আমি? আপনারা আমার সাথে এমন করছেন কেন? সানি প্রায় কেঁদেই দিল। ভয়ে তার পুরো শরীর কাঁপতে লাগলো। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভয়ের চোটে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে আজ অতি ভয়ঙ্কর লাগছে তার কাছে। সানি দেখলো জিমান তার হাত সানির দিকে এগিয়ে দিচ্ছে। তা দেখে সানি চোখ মুখ খিচে বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলো। জিমান এগিয়ে নিচ্ছে তার হাত, তখনই কেউ একজন এসে জিমানের হাত এক ঝটকায় নামিয়ে দিল। জিমান তার দিকে তাকিয়ে বলে উঠল, আরে আদ্র, তুই? এই মেয়েটাই তোর সাথে মিসবিহেভ করেছিল, তাই না? আজ দেখ ওর আমি কি করি। সানি এখনো চোখ বন্ধ করে আছে। আদ্রের নাম শুনে এক ঝটকায় চোখ খুলল। দেখলো সামনে আদ্র দাঁড়িয়ে আছে রক্ত চোখ খুনে। আর কিছু না ভেবে সানি দৌড়ে গিয়ে আদ্রকে চাপটে ধরল। নিজের হাত দিয়ে আদ্রের পিঠের দিকে শার্ট খামচে ধরল। আদ্রের বুকের মুখ গুজে দিল। আদ্র কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করে সানিকে জড়িয়ে ধরল। ডল। আদ্রের মুখে নিজের নাম শুনে সানি মুখ তুলে তাকালো। সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু অতিরিক্ত ভয়ের কারণে গলা দিয়ে কথা বেরোচ্ছে না। অনেক চেষ্টা করেও কিছু বলতে পারছে না সানি। সে হাত দিয়ে আদ্রকে কিছু বোঝাতে চাইছে, কিন্তু পারছে না। তার সারা শরীর কাঁপছে। আদ্র সানির এমন অবস্থা দেখে প্রচুর ঘাবড়ে যায়। সে তাড়াহুড়ো করে সানির সারা মুখে পাগলের মতো কিস করতে লাগলো। তারপর সানির মাথার পেছন দিয়ে ধরে তাকে নিজের বুকের সাথে চেপে ধরল, আর এক হাত দিয়ে সানিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। কিছু হয়নি পুতুলটা, কিচ্ছু না। দেখো আমি এসে গেছি তো, তোমার কিচ্ছু হবে না। প্লিজ পুতুলটা, শান্ত হও একটু। দেখো আমি এসে গেছি, আর কেউ কিচ্ছু করবে না তোমার। সানি জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ভয়ে সে আদ্রের পিঠে এমন ভাবে খামচে ধরলো যে আদ্রের পিঠে সানির নখ গেঁথে যাচ্ছে। সানি সহ্য করতে না পেরে আদ্রের বুকে কামড় বসিয়ে দিল নিজের অজান্তেই। জিমান, কি করছিলি এসব? এদিকে জিমানরা সবাই অবাক, কারণ যাকে সানি এক বিন্দুও দেখতে পায় না, যার সাথে তার ঝগড়া হয়েছে, তাকে এভাবে জড়িয়ে ধরলো কেন? আর আদ্রি ভাই সানির জন্য এমন করছে কেন? তাদের মাথায় কিছুই ঢুকছে না। দেখ ইয়ার, আমরা তো ওর সাথে মজা করছিলাম আর শাস্তি দিচ্ছিলাম, কারণ ও তোর শত্রু। হোয়াট? মজা? এটাকে মজা বলে? ভয় পাচ্ছিল ও, আর তোদের কাছে মজা এটা? কি অবস্থা হয়েছে দেখ একবার। আর কি বললি, শত্রু? আরে ও আমার শত্রু হতে যাবে কেন? ও আমার সব। আন্ডারস্ট্যান্ড? শি ইজ মাই এভরিথিং।
মাই হোল লাইফ। এতক্ষণ সানি জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ আদ্র শুনছিল, কিন্তু হঠাৎ তা আর শোনা যাচ্ছে না। আদ্র অনুভব করলো সানির হাত দুটো তার পিঠ থেকে আলগা হয়ে যাচ্ছে। ডল, আর ইউ ওকে ডল? প্লিজ কথা বলো। আদ্র, ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে। বলেই সানিকে ধরতে গেলে আদ্র আঙুল তুলে বলল, ডোন্ট টাচ হার। একদম আমার পুতুলকে ছুবি না তোরা। আদ্র সানির মাথা তুলে দেখলো সানির চোখ বন্ধ। আদ্র সানিকে তাড়াতাড়ি পাজা খুলে তুলে নিয়ে তারপর সানিকে নিয়ে হাঁটা শুরু করলো। তার আগে জিমানের দিকে তাকিয়ে বলল, কাজটা তুই ঠিক করিসনি জিমান। তুই ভুল করে আমার কলিজাটাকে কষ্ট দিয়ে ফেলেছিস। একটা কথা জেনে রাখ, আজ যদি আমার পুতুলের কিছু হয়ে যায় তাহলে তোরা তোদের ফ্রেন্ডকেও হারাবি। বলে আদ্র গদগদ করে চলে গেল বাড়ির ভেতরে। যাওয়ার সময় অনেকেই সানির এমন অবস্থা দেখে ঘাবড়ে যায়। আদ্রকে জিজ্ঞেস করলো, আদ্র কাউকে কিছু বলেনি। এতক্ষণে অয়ন্তী আর রাহুলের বিয়ে হয়ে গেছে। আদ্র সানিকে নিয়ে সোজা সানির রুমে গেল। তার পেছন পেছন আরিফা সহ আরও কয়েকজনও এলো। আদ্র সানিকে শুইয়ে দিয়ে তার দিকে ঝুঁকে সানির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মাম্মাম, ডক্টর আঙ্কেলকে আসতে বলো প্লিজ। আরিফা ডক্টরকে ফোন করে আসতে বলল। এদিকে আদ্র পাগল প্রায়। সে কখনো সানির হাত পায়ে তালু ঘষে দিচ্ছে হাত দিয়ে, কখনো সানির মাথায় হাত বোলাচ্ছে, কখনো পানি ছিটা দিচ্ছে, আবার কখনো সানির দুগালে আলতো করে হাত দিয়ে ঝাঁকিয়ে বলছে, হ্যাঁ ডল, ওঠো প্লিজ, চোখ খুলো, ওঠো না পুতুল, দেখো তুমি একদম ঠিক আছো, ওঠো প্লিজ। এদিকে ছেলের মন পাগলামি দিকে চিন্তা করছেন শফিক। তখনই বিহান ডক্টরকে নিয়ে রুমে আসলো। আদ্র হন্তদন্ত হয়ে ডক্টরের সামনে গিয়ে বলল, আঙ্কেল, আমার প্লিজ আমার পুতুলের জ্ঞান ফিরিয়ে দিন। প্রচুর ভয় পেয়েছে আর তারপরেই জ্ঞান হারিয়ে ফেলেছে। প্লিজ কিছু করুন। আদ্র, মাই সন, তুমি শান্ত হও, আমি দেখছি। ডক্টর সানিকে চেক আপ করতে লাগলো। কিছুক্ষণ পর তিনি বললেন, আদ্র, ও খুব দুর্বল, বেশি টেনশন বা ভয় সহ্য করতে পারবে না। আর এর আগেও জ্ঞান হারিয়েছে অনেকবার। আমি বলেছিলাম ওকে দেখে রাখতে, তারপরও কিভাবে এমন হলো? ডক্টর আঙ্কেল, আমি ওর খেয়াল রাখতে পারিনি। আজ ওকে একা ছাড়াটাই উচিত হয়নি আমার। দেখো আদ্র, এভাবে তো হবে না। এরকম চললে ওর এই বয়সে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা আছে। আর এত কম বয়সে এই রোগ নিয়ে থাকাটা মোটেও ভালো না। তাই বলছি, আমি জানি না এই মেয়েটা তোমার কে হয়, তবু তুমি যখন ওকে নিয়ে আগেও আমার কাছে গিয়েছ, তাই বলছি যদি ও তোমার দায়িত্বে থাকে তাহলে ওকে যদি সুস্থভাবে বাঁচাতে চাও তাহলে খুব সতর্কের সাথে ওর খেয়াল রাখবে। এছাড়া আর কারোরই কিছু করা থাকবে না। আর ওর বয়সটাও কম, কিছু হয়ে গেলে অপারেশনের প্রেশারও হয়তো সহ্য করতে পারবে না, তাহলে তার মৃত্যু নিশ্চিত। না, আমার পুতুলের কিচ্ছু হবে না। আমি ওকে সারা জীবন আমার কাছে রাখবো, ওর খেয়াল রাখবো আমি, সব ঠিক হবে আবার। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে ওর। আর এই রুমটা খালি করুন, এত ভিড় ওর জন্য ভালো হবে না, 2-1 জন থাকতে পারো। আচ্ছা সবাই চলো, রুম খালি করা উচিত। আদ্র, তুই মামুনির কাছে থাক, আমরা আছি ওখানে। এরপর এক করে সবাই বেরিয়ে গেল। বিহান ডক্টরকে এগিয়ে দিতে গেল। পুরো রুম নিস্তব্ধ। সানি পড়ে আছে খাটে আর তার হাতে হাত ধরে বসে আছে আদ্র। তার দৃষ্টি তার পুতুলের মায়া লাগা মুখখানার উপর। এদিকে বিয়ে শেষ, বরযাত্রীরা অনেকে চলে গেছে, শুধু যায়নি বর রাহুল আর তার কিছু ইয়াং কাজিনরা। নিয়ম অনুসারে পরদিন সকালে বউ নিয়ে যাবে তারা। আর আজ রাতে হবে দুপক্ষের জমিয়ে আটা। 30 মিনিট পর চোখের সামনে ভাসতে লাগলো তখনকার ঘটনা। চোখ বন্ধ অবস্থায় সানি কেমন অস্থির অস্থির করতে লাগলো আর কিছু বিড়বিড় করে আওড়াতে লাগলো। সানির এমন অবস্থা দেখে আদ্র অস্থির হয়ে বলে উঠল, ডল, আর ইউ ওকে? কি হয়েছে তোমার? এমন করছো কেন? দেখো আমি আছি তো, কিচ্ছু হয়নি তোমার। হঠাৎ সানি এক ঝটকায় চোখ খুলে উঠে বসে আশেপাশে তাকাতেই ঘোলা ঘোলা চোখে দেখলো সামনে কেউ বসে আছে। তার মনে হলো এটা যদি সেই ছেলেটা হয়। এটা ভেবেই এক ঝটকায় আদ্রের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে খাটের এক কোণায় গিয়ে 2 হাঁটু ভাঁজ করে চেপে বসে রইল। আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব, আমি আমার মায়ের কাছে যাব। এই কথা শুনে আদ্র চোখ বন্ধ করে ফেলল। এ কি বলছে সানি? তবুও নিজেকে সামলে আদ্র শান্ত গলায় বলল, হেই মাই ডল, দেখো এটা আমি আদ্র, তোমার পচা লোকটা। দেখো ভয় পায় না পুতুলটা,
আসো, আমি কিচ্ছু করবো না, তুমি সেফ আছো ডল। সানি এবার একটু শান্ত হয়ে ভালো করে দেখতে লাগলো আদ্রকে। হ্যাঁ, এটাই তো সেই তার পচা লোক, যে নামে পচা হলেও আসলে খুব ভালো। বুঝতে পেরে সানি আবার গিয়ে জাপটে ধরল আদ্রকে। আদ্র অনেক যত্নে সানিকে আগলে রাখলো নিজের বাহু জোরে। সানি কাঁদছে, যার ফলে আদ্রের পরনে শার্ট ভিজে যাচ্ছে। সেই আগের মতো আদ্রের বুকে কামড় বসিয়ে দিল অজান্তে। হালকা ব্যথা অনুভব করলো। আদ্র ভ্রু কুচকে কোনা চোখে সানির দিকে তাকালো। তারপর আনমনি হালকা হাসলো সে। কাঁদে না ডল, তুমি একদম ঠিক আছো।